92.7 বিগ এফএম এ সুমন্তর সঙ্গে শুনছো হেলথকেয়ার 2.0 অনুষ্ঠান। সঙ্গে আছেন বিশিষ্ট ENT সার্জন ডক্টর তুষার কান্তি ঘোষ। আর আজকে প্যারোটিড গ্ল্যান্ড নিয়ে আমরা কথা বলছি। কানের ঠিক নিচে, কানের লতির ঠিক নিচে একটা শক্ত মতন ফুলে যাওয়া, সেটা এই গ্ল্যান্ডটা ফুলে যায়। এটা কিন্তু বিনাইন, মানে এখান থেকে ক্যান্সার চট করে হয় না, কিন্তু অনেকদিন ফেলে রাখলে একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেটা ডাক্তারবাবু বলবে। এইবার ডাক্তারবাবু, আমি একটা প্রশ্ন করি যে এই যে প্যারোটিড গ্ল্যান্ডটা হঠাৎ ফুলবে কেন? মানে আমরা ধরুন অতিরিক্ত ঠান্ডা জল খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, গলার গ্ল্যান্ড ফুলে গেল, কিন্তু প্যারোটিড যে গ্ল্যান্ডটা, যেটা কানের নিচে এবং এই এত ফেসিয়াল এক্সপ্রেশনের যে সাহায্য করছে, নার্ভগুলো যাচ্ছে, তাকে আটকাচ্ছে না, তো এই যে গ্ল্যান্ডটা ফুলে যাওয়ার কারণ কি? এটা কি শুধুই ব্যাকটেরিয়াল ইনফেকশন, নাকি আরো অন্য কিছু হয়? কানে কি পুঁজ হয়? এগুলো যদি বিস্তারিত ভাবে বলেন। না, বেসিক্যালি প্যারোটিড গ্ল্যান্ড আর কান বললাম একটু ডিফারেন্ট। এবার প্যারোটিড গ্ল্যান্ডটা কখন ফুলে যায়? হঠাৎ করে যদি ফুলে যায় তাহলে ইনফেকশন হতে পারে, সেটা আমরা ভাইরাল ইনফেকশন আগে বললাম, ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যদি হঠাৎ করে ফুলে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, কটকট করে উঠছে, তাহলে বুঝতে হবে ওর ভিতরে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে একটা ডাক্ট আছে, যে ডাক দিয়ে আমাদের মুখের ঠিক দাঁতের দ্বিতীয় মোলার টুথের ওপরে একটা সিক্রেশন তৈরি করে, যেটা আমরা মুখের মধ্যে লালা আসে। এবার দেখুন, ভাবুন তো প্যারোটিড গ্ল্যান্ড আর প্যারোটির ভেতরে যে ডাকটা, ওর মধ্যে যদি ছোট কোনো স্টোন হয়, তাহলে কিন্তু ওই স্টোনটা আটকে দিয়ে প্যারোটিড গ্ল্যান্ডটা ফুলবে। তারপরে টিপলে একটু ভেতর দিকে পুজোর মধ্যে দেখতে পাবেন, হা করলে বা কখনো কোনো হট কম্প্রেস করলে একটু আরাম লাগবে, আবার ফুলে যাবে, তখন বুঝতে হবে এটা স্টোন। মানে ফোলা আপ ডাউন হচ্ছে, টোটাল কংক্রিট একটা টোটাল জিনিসটা ফোলা আপ ডাউন হচ্ছে। এটা এক ধরনের সমস্যা। আর একটা সমস্যা হবে, আপনি হাত দিয়ে দেখবেন একটা শক্তপোক্ত টিউমারের মতো, সেটা কিন্তু প্যারোটিড টিউমার। এটা নর্মালি বিভিন্ন রকম হয়, মানে সেটা হচ্ছে প্লিউমারফিক অ্যাডিনোমা বা ওয়ার্ডিনস টিউমার, দু রকম, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু সেটা একটা টিউমার। ওই টিউমারটা কিন্তু নর্মালি কিন্তু ঠিক হয় না। এবার টিউমার কেন হয়? এবার যদি টিউমার কেন হয় বুঝতে, টিউমারের কোনো তো কারণ তো এক্স্যাক্টলি বলা যায় না। স্টোনের জন্য ফোলা বললাম, ইনফেকশন হয়, কিন্তু টিউমার তো টিউমারই। যে কোনো সেল থেকে যখন অ্যাবনর্মাল গ্রোথ হয়, সেটাকে টিউমার বলা হয়। এই যে সোয়েলিংটাকে আমরা টিউমার বলি। যে কোনো সোয়েলিং যখন এক্সট্রা নর্মালের চেয়ে যখন অনেক বেশি কোনো সেল থেকে বেড়ে গিয়ে একটা টিউমার ফরমেশন হলো, মানে একটা সোয়েলিং ফরমেশন করেছে, এটাকে টিউমার বলছি। এবার দেখুন, এটা প্যারোটিড গ্ল্যান্ডের পুরোটা জুড়ে হতে পারে, সুপারফিশিয়াল মানে খানিকটা পার্ট, মানে কোন একটু ওপরের দিকে ভেতর দিকে দুটো মিলে হতে পারে। আবার কখনো কখনো শুধু ওপরটাই হতে পারে, কখনো কোনো শুধু ভেতরটাই হতে পারে। তো সেটা একমাত্র কতগুলো টেস্ট করতে হয়। যখন এই ধরনের ফোলা নিয়ে পেশেন্ট আসে, তখন আমরা দুটো জিনিস প্রথমে বলি। একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে। তাতে কি বুঝতে পারবেন আপনি? ওই আলট্রাসোনোগ্রাফিতে বুঝতে পারবেন এই টিউমারটা কত দূর পর্যন্ত আছে, কি তার অবস্থা, তার ভিতরে কোনো সিস্ট মানে ফ্লুইড আছে কিনা, বা সলিড টিউমার আছে কিনা, মানে তার টোটাল একটা ক্যারেক্টারটা বুঝলেন প্রথমে। তা থেকে কিছুটা অ্যাসেস করবেন এই ধরনের রোগটা কি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, আপনাকে এবার নিডল দিয়ে একটা রস, ফুটিয়ে একটু রস নিয়ে সেই রসটার বেসিসে টেস্ট করবেন। সেটা হিস্টোপ্যাথোলজিস্টরা টেস্ট করে বলে দেবেন ওটা কি ধরনের। ওটা এখনো পর্যন্ত বিনাইন আছে, ওর ক্যান্সারে টার্ন হচ্ছে বা ক্যান্সার হয়ে গেছে। এবার দেখুন, বিনাইন মানে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যারান্টি দিয়ে বলা যায় না যে বিনাইনই রয়েছে। কারণ হচ্ছে, মনে করুন একটা প্যারোটিড গ্ল্যান্ডটাকে আপনি যদি 100 ভাগে ভাগ করেন, তার ছোট ছোট অনেক পয়েন্টে আপনার এখানে ছুঁচ ফুটিয়ে নিতে পারবেন, কিন্তু ছুঁচ তো 2-1 জায়গায় মাত্র ফোটানো হবে। তাহলে সেখান থেকে অ্যাসেস করে নেওয়া হলো, কিন্তু তার মানে যে 100% এটাই ফ্রুটফুল রেজাল্ট আসবে তাও কিন্তু নয়। তবু এটা অ্যাসেস করি আমরা যে না, এটা যখন বিনাইন এসে ভাবা হয় 70% ক্ষেত্রে অ্যাকুরেট হয়, যে না এফএনএসসি রিপোর্ট অনুসারে আমরা ভেবে নিই এটা এক ধরনের টিউমার, যেটা এফএনএসসি বললো যে বিনাইন। কিন্তু ক্যান্সার যদি আসে, তার মানে সেটা ক্যান্সারই হলো। সেটা কিন্তু ক্যান্সারটা বিনাইন হয়ে গেল সেরকম তো ভাবা হয় না। যদি এফএনএসসি রিপোর্ট ক্যান্সার পাই, ক্যান্সারের মতো আমাদের ভেবে ট্রিটমেন্ট হবে। যদি বিনাইন পাই, তাকে কিন্তু আমরা অত্যন্ত যত্ন সহকারে অপারেশন করে আমরা কিন্তু আবার টেস্ট করতে পাঠাই, যেটাকে বায়োপসি বলা হয়। বায়োপসি হলে ঘাবড়ে, বায়োপসি মানে কিন্তু ক্যান্সার নয়। বায়োপসি মানে হচ্ছে যে আপনি জিনিসটাকে বুঝলেন যে এইটার কি ছিল বেসিক্যালি, এটা কি কোনো অন্য ধরনের কোনো টিউমার, বা কি ধরনের টিউমার, বা তার ক্যান্সার হওয়ার চান্স বা হলো কিনা, বা বিনাইন কি ধরনের টিউমার, কি বিনাইন, এটা টোটালটাকে জানাকে বলা হয়
বায়োপসি টেস্ট করে জানতে পারা যায়। কিন্তু লোকজনের অদ্ভুত ধারণা, আমরা যখন বায়োপসি বলি মানে ক্যান্সার ভেবে নিয়ে একটা একাকার ভয় ভীতি ডেভেলপ করে যায়। তো এইটা হচ্ছে সমস্যা, এবং এটা অত্যন্ত যত্ন সহকারে নার্ভ বাঁচিয়ে এই অপারেশনটা করাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। ডাক্তার, আমি একটা কথা বলি, অপারেশনের কথায় আসার আগে আমি একটা জিনিস জানতে চাইছি যে আমাদের একটা ধারণা মানে চলে আসছে, মা ঠাকুমারা যেরকম দেখিয়েছেন আমাদের পথ সেরকম আমরা ভাবি যে যদি কিছু ফুলে যায় আমরা সবসময় বলি ওই গরম সেঁক দিলেই ঠিক হয়ে যাবে, এর বেশি কিছু দরকার নেই। কিন্তু এখন আমরা মানে পরিবর্তিত পরিস্থিতিতে জানতে পারছি সবসময় সব ফোলাতে গরম দেওয়া যায় না, ঠান্ডারও কিন্তু একটা ভূমিকা রয়েছে। এক্ষেত্রে যদি কানের নিচে এই গ্ল্যান্ডটা ফুলে যায় আমরা গরম সেঁক দিতে পারি নাকি আমরা ঠান্ডা সেঁক দেবো, সেটা যদি বুঝিয়ে বলেন। না দেখুন, এই ফোলাটা যদি আপনাকে যদি মনে করুন ইনফ্লামেশন হচ্ছে, ভাইরাল ইনফেকশন হচ্ছে, টেন্সড হয়ে যাচ্ছে, ইনফেকশন হয়ে গেল, সেগুলোতে কিন্তু গরম সেকটা মোর ইম্পর্টেন্ট। ঠান্ডা সেক, গরম সেকে অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে। ঠান্ডা সেক দেওয়ার ব্যাপারটা কনসেপ্ট এসছে যখন ট্রমা হয়, মানে ধাক্কা লেগে গেল, হঠাৎ করে রক্ত জমার সম্ভাবনা, হঠাৎ করে কিছু একটা প্রবলেম হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে ঠান্ডা সেকের কনসেপ্ট আসছে। এই ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা হট কম্প্রেস করতে বলি, শুকনো সেক। যত মানে গরম সেক দেবেন তত ইনফ্লামেশন কমতে থাকবে, প্রদাহ যেটাকে বলি প্রদাহ কমতে থাকবে, তত বেনিফিট। আপনার যদি ভেতরে একটু ছোট্ট ডার্ক সার্কিট প্রেশার দিয়ে যদি আপনি হট কম্প্রেস করেন তাহলেও অনেক সময় রক্তের সঙ্গে ছোট ছোট স্টোনও বেরিয়ে চলে যায়, এবং ইনফেকশন হলেও কিন্তু তার একটা রিলিফ প্লাস পেশেন্টের একটু কমফোর্ট সিচুয়েশন পেশেন্টে ডেভেলপ করে, একটু বেটার ফিল করবে পেশেন্ট। সুতরাং হট কম্প্রেসটা এই ধরনের জায়গাতে উপযোগী। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, আমাদের তো কম বেশি শহরাঞ্চলে লোডশেডিং হওয়া বন্ধ হয়ে গেছে। আগে আমাদের একটা ওই কেরোসিনের লম্প ছিল, কাঁচের একটা ঢাকনা পরিয়ে দিত, তার গায়ে ওই শুকনো করে কাপড় ধরে সেঁক দেওয়া যেত, সেটার একটা সমস্যা তৈরি হয়েছে। যাই হোক, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে ধরুন আমি ইগনোর করলাম, মানে ভাবছি যে না ঠিক আছে, খুব একটা ব্যথাও হচ্ছে না, যেহেতু কানের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, তাহলে সেই ইগনোরেন্সটা বা আমার অজ্ঞতা আমাকে কোন জায়গায় নিয়ে গিয়ে ফেলতে পারে সেটা যদি বলেন। দেখুন, একটু যদি আপনি একটু ব্যাপারটা গভীরে ভাবুন, আপনি বুঝলেন না অনেক দিন একটা শরীর রয়েছে, সেই শরীরটা দুম করে একদিন বেড়ে গেল বা বড় কিছু হলে কিন্তু ক্যান্সারে টার্ন করতে পারে। সুতরাং আবার কেউ মানে অনেকদিন ধরে আছে গুরুত্ব দেয়নি, তারপর দেখছি পুরো নার্ভ টার্ভ জড়িয়ে একাকার হয়ে আছে। তো এইটা আমার মনে হয় এরকম ফেলে রাখা কোনোভাবেই উচিত নয়। এইটা কিন্তু খুব ভালো করে যদি সার্জারি করা যায়, এই জিনিসগুলো অত্যন্ত ভালো। আগেকার দিনের মতো ভয়ের ব্যাপার নেই। ফেসিয়াল নার্ভ মানে প্যারোটিড মানেই, আমার কাছে বহু পেশেন্ট আসে প্যারোটিড সার্জারি করাতে, বলে যে অমুক বলেছেন যে মুখটা বেঁকে যেতে পারে, উনি বলেছেন মুখ বেঁকে যেতে, সেই জন্য ভয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, টেনশন। না, একদমই না, দুটো সিস্টেম আছে। এটা মুখ বাঁকার চান্স ভেরি 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 নেগলিজিবল। কারণ হচ্ছে কি, পুরো ফেসিয়াল নার্ভটা মাইক্রোস্কোপ যদি আপনি দেখেন, আমি মাইক্রোস্কোপে প্যারোটিড সার্জারি করি। তো কি হয়, মাইক্রোস্কোপে সব কিছু আলাদা আলাদা দেখতে পারবেন, মানে 4 times 6 times আপনার তো ম্যাগনিফিকেশন হয়ে যাচ্ছে না। তো এখানে আর্টারি, ভেন, নার্ভ সব আলাদা আলাদা করে। না, আমি এবারে বলি একটা কথা, ডাক্তারবাবু আপনাকে থামাচ্ছি। আমরা সবকিছু দেখতে পারি কিন্তু সবকিছু জানবো না এক্ষুনি, আমরা একটু পরে ফিরবো। এই সার্জারির পুরো পদ্ধতি আপনি এত সহজভাবে বলেন, সত্যি যেভাবে বলেন সেইভাবেই আপনি সার্জারি করেন, এবং আপনার যে ইএনটি ফাউন্ডেশন, ঘোষ ইএনটি ফাউন্ডেশন সল্টলেকে, সেখানে মানে এত সহজে আপনি অপারেশন হাসতে হাসতে, মানে পেশেন্টও হাসতে হাসতে বাড়ি চলে যায় এসে, মানে যত চিন্তা নিয়ে আসে, ভুরু কুঁচকে থাকে এবং হয়তো প্যারোটিড গ্ল্যান্ডের একটা ডিসফাংশনের জন্য হয়তো জিভ শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, সালাইভা বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি সবাইকে এত সুন্দর সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেন। এইটার যে রহস্য অপারেশনের, সেইটা আমরা জানবো কিছুক্ষণের মধ্যে। কান থাকুক 92.7 বিগ এফএম-এ সুমন্তর সঙ্গে শুনছে হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান। সঙ্গে আছেন বিশিষ্ট ইএনটি সার্জন ডক্টর তুষার কান্তি ঘোষ। আজকে ওনাকে পেয়ে গেছি ভগবানের মতন। সত্যি আজকে ইএনটি যে কোনো সমস্যা ওনার কাছে গিয়ে যদি আমরা হাজির হই, বড় হসপিটালে 3 গুণ খরচা নেয়, উনি তার থেকে অনেক কম খরচা এই যে অপারেশন করে দেন, উনি বুঝেই করেন। এরম নয় যে অপারেশনের দরকার নেই, তবুও ডক্টর ঘোষ বলবেন যে হ্যাঁ অপারেশন করতেই হবে, তা কিন্তু নয়। কিন্তু অপারেশন কি হয় এই প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে, এটা জানবো। কান থাকুন 92.7 বিগ এফএম-এ।